ওয়েলকাম ভিউয়ার্স টু মাই চ্যানেল অনলাইন পার্থ। ওয়েব ডিজাইনিংয়ের পার্ট 6-এ যদি আমরা এভাবে বলি যে রিয়াক্টের দ্বিতীয় পর্ব, তাহলে বরঞ্চ বেটার হবে। রিয়াক্ট স্টার্ট করেছিলাম, তবু আমরা একটা ডিফল্ট পেজ কী করে আমরা রিয়াক্ট প্রজেক্ট ক্রিয়েট করার পরে তার ডিফল্ট পেজটা কীরকম হয় দেখতে, সেটা আমরা দেখেছিলাম। এই ভিট প্লাস রিয়াক্ট এটা দেখাচ্ছে যে ইউজার ইন্টারফেসটা এই পেজে। নাও উই আর গোয়িং টু চেঞ্জ দ্য ডিফল্ট ফ্রন্ট এন্ড ইন্টারফেস। এই ভিট রিয়াক্টের প্রজেক্টটাকে বদলে দেব ডান দিকেরটার মতো। সিম্পল কিছু মেনু থাকবে, ন্যাভবার, একটা লগ ইন বাটন থাকবে, কন্ট্যাক্টের একটা ফর্ম থাকবে, একটা ফুটার। এই কতগুলি পার্টে আমরা ভাগ করে কী করে বদলে ফেলব সেটা প্র্যাকটিক্যাল সেন্সে আমরা আজকেই দেখব কি করে আমরা চেঞ্জ করব, কাটাছেড়া করব রিয়াক্টের ডিফল্ট পেজটাকে এভাবে বদলে দেওয়ার জন্য। দেখা যাক। আমি আরেকবার একটু রিভিশন করে নিচ্ছি। আমরা জাস্ট ডেস্কটপে একটা কমান্ড প্রম্পটে গিয়ে আমরা npm create ভিট, অ্যাকচুয়ালি ভাইট বলবো না, ভিট বলবো, npm create ভিট, সঙ্গে সঙ্গে ওই প্রজেক্ট নেম বাই ডিফল্ট ভিট প্রজেক্ট আসবে। তারপরে একটা ফ্রেমওয়ার্ক সিলেক্ট করতে বলবে, ভ্যানিলা, ভিউ, রিয়াক্ট। আমরা রিয়াক্ট সিলেক্ট করলাম। দেন আমাদের একটা ভ্যারিয়েন্ট সিলেক্ট করতে বলবে যে আমরা কিসের কোডিংটা করব। তো আমরা উই আর সিলেক্টিং জাভাস্ক্রিপ্ট। দেন ও আমাকে ইনস্ট্রাকশন দেবে। নাও ওরা একটা ক্রিয়েটেড ভিট প্রজেক্ট ফোল্ডার, সেখানে গিয়ে আমাদের নোট প্যাকেজ ম্যানেজার যে মডিউলসগুলো সেটা ইনস্টল করে নিতে বলছে। তারপরে প্রজেক্টটা কী করে রান করব তার কমান্ডটা দিয়ে দিয়েছে npm run dev। দেখা যাক আমরা কি করব। এই ভিট প্রজেক্টটা যে ডেস্কটপে ক্রিয়েট হয়ে গেল সেটাকে আমরা ইনক্লুড করে নিচ্ছি ভিজুয়াল স্টুডিও কোড বা ভিএস কোডের মধ্যে। তো ভিট প্রজেক্টটা চলে এলো। তা আমরা এখান থেকে এবার কি করব, নোড মডিউলসটা ইনস্টল করব। তো কি কমান্ড দিচ্ছি ভিট প্রজেক্টে, কমান্ড টার্মিনালে আর কি, টার্মিনালে আমরা পাওয়ার শেল আর সিএমডি দুটোর মধ্যে সিএমডিটা সিলেক্ট করব। অনেক সময় পাওয়ার শেলটা কাজ করতে চায় না, ইনস্টলেশনের উপর ডিপেন্ড করবে। তো আমরা npm ইনস্টল টার্মিনালের সিএমডি মোডটা সিলেক্ট করলে নোড মডিউলসগুলো অ্যাড হয়ে যাবে আমাদের প্রজেক্টে। বাঁ দিকে সার্কেল করা আছে নোড মডিউলস। তার মানে বুঝলাম ওটা ইনস্টল হয়ে গেল। তারপরে অ্যাকর্ডিং টু ভিট ইনস্ট্রাকশন আমরা উই আর টাইপিং দ্য কমান্ড npm run dev। তো একটা ইউআরএল দিয়ে দিল লোকাল হোস্ট 5173 এই পোর্টে। আমরা যখন কন্ট্রোল ক্লিক করছি উই আর গেটিং দ্য ডিফল্ট পেজ। এবার দেখে নিলাম, আরেকবার একটু মনেও করিয়ে দিলাম। এবার আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস বলে নিই যে ভিএস কোডের এক্সটেনশনসগুলো ইন রেসপেক্ট অফ রিয়াক্ট আমরা ইনস্টল করিয়ে নেব, করে নেওয়াই ভালো। তো কি কি করছি, এই কতগুলো দেওয়া আছে অটো ক্লোজ, যেগুলো ট্যাগ আমরা শুরু করব অটোমেটিক্যালি ক্লোজ ট্যাগটা বসে যাবে। যেমন অটো ক্লোজ আমরা ওই অ্যারো দেওয়া আছে চারটে স্কোয়ারের ওই জায়গাটা, ওটা হচ্ছে এক্সটেনশনের লোগো আইকন। ওখানে সিলেক্ট করে ওপরের ওই টাইপিংয়ের এরিয়াটা আমরা অটো ক্লোজ লিখে জাস্ট প্রেস করলেই চলে আসবে। ইনস্টল অপশানে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। তারপরে জাস্ট আফটার ইনস্টলিং উই আর গেটিং দ্য ইনফরমেশন লাইক দ্যাট। নিচে লেখা আছে অটো ক্লোজ ট্যাগ ইনস্টল হয়ে গেছে। দেন অটো ইম্পোর্ট in this way just we are trying to install all the extensions necessary for React project. তো আমরা সবগুলো না করলেও হয়, ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো মার্ক করলাম। অটো ক্লোজ ট্যাগ, অটো ইম্পোর্ট, ইন্টেলিসেন্স, পাথ ইন্টেলিসেন্স। এবার ফরম্যাটিংয়ের জন্য প্রিটিয়ার, মানে কোডগুলো যে একটা ইন্ডেন্টেশন মেনটেন করে অটোমেটিক্যালি
লেখা হয়ে যায় এবং ওই ধরে চলতে থাকে, আমাদের সুবিধা হয় ডিবাগ করতে। এবং ওই জেএস কোড স্নিপেটস, এটা যেমন আমরা কোনো কন্টেন্ট সিলেক্ট করার পরে হয়তো আমরা একটা কন্টেন্ট ক্রিয়েট করব abc.jsx, এবার ওই যে এরিয়াটা এলো রাইটিং এরিয়া, এবং জাস্ট আরএসসি এই কথাটা লিখলেই অটোমেটিক্যালি কী হবে, ওর মডিউল বা ফাংশন এর জায়গাটা চলে আসবে, আমাদের লেখার খাটনিটা অনেক কমে যায়। সে এই কটা জিনিস রেডমার্ক আমি তো ইউজ করি আর কি। টেলউইন্ড সিএসএস আমরা পরে যাব, ধীরে ধীরে যাব। তাহলে আমরা এক্সটেনশনটা ইনস্টল করে নেব, যে আমাদের রান ভিট প্রজেক্টের ডিফল্ট পেজটা ডিসপ্লে করলো, দেন জাস্ট উই আর ইনস্টলিং নেসেসারি এক্সটেনশনস। এবার আমাদের কাজ হচ্ছে ওই ডিফল্ট পেজটাকে বদলে দেওয়া এভাবে। দেখি, এর জন্য আমাদের যে এসআরসি সোর্স যেটা, তার মধ্যে আমরা কি করছি, আমরা অ্যাসেটস ফোল্ডারের ভেতরে একটা ইমেজেস ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, এবং তার ভেতরে me.jpg একটা যেই ইমেজ আমরা দিতে চাই সেই ইমেজটাকে আমরা ওখানে কপি করলাম। দেন কম্পোনেন্ট ফোল্ডারে কম্পোনেন্ট একটা ফোল্ডার আমরা ক্রিয়েট করলাম। আমাদের এই যে পেজটা, সেটাকে কতগুলি ভাগে ভাগ করে নিচ্ছি, হেডার, কন্টেন্ট, কন্ট্যাক্ট, কোনো নোটিশ থাকলে সেই নোটিশ, এবং ফুটার। ধরা যাক এই 5টা ভাগে আমরা পেজটা ভাগ করব। তো প্রত্যেকটা একটা কম্পোনেন্ট হিসাবে ট্রিট করব আমরা। ওই যে ন্যাব বারটা মানে মেনু যেখানে আছে, ইনক্লুডিং লগ ইন বাটন, আমরা ওটাকে বলবো হেডার। দেন কন্টেন্ট, গোটা বডির মূল জায়গাটা, এই ওয়েলকাম টু রিয়াক্ট থেকে ছবি, তারপরে এই সব কিছু দিয়ে একটা। দেন আমরা একটা কন্ট্যাক্ট ফর্ম, সেটা একটা আলাদা কম্পোনেন্ট ধরলাম। এনিথিং, নোটিশে যদি উই ওয়ান্ট টু ডিসপ্লে সামথিং ইন দ্য ফর্ম অফ নোটিশ, তাহলে আমরা তার জন্য একটা কন্টেন্ট নিলাম, নোটিশ। ফাইনালি ফুটার। তো তার জন্য 5টা JSX ফাইল আলাদা আলাদা তৈরি করব। ওই হেডার, কন্টেন্ট, কন্ট্যাক্ট, নোটিশ এবং ফুটার ইয়েলো বক্স করা আছে, 1 by 1 আমরা ক্রিয়েট করব কম্পোনেন্ট ফোল্ডারের ভেতরে। এবং আমরা ওই appjsx, appcss, index css এ কিছু পরিবর্তন করব। ধরা যাক আমরা appcss-টা উড়িয়েই দেব, ডিফল্টটা, ইন্ডেক্সটা উড়িয়ে দিচ্ছি। দেখা যাক, ছোট করে নিচ্ছি, অত বড় আমার এখন দরকার নেই, আমরা আমাদের প্রয়োজন মতো একটু চেঞ্জ করে নিচ্ছি। তাহলে বিষয়টা বোঝা গেল। মূল পেজটাকে 5টা ভাগে ভাগ করে নিলাম, হেডার, কন্টেন্ট, কন্ট্যাক্ট, নোটিশ অ্যান্ড ফাইনালি ফুটার। অ্যাকর্ডিংলি আমরা প্রত্যেকটার জন্য আলাদা করে ফাইল তৈরি করছি। তার কিছু স্টাইল মেনটেন করব আমরা নিশ্চয়ই, যেমন এই সার্কুলার ইমেজটা হচ্ছে, তার জন্য সিএসএস এর দরকার। সেই সিএসএসগুলো আমরা appcss এ আমাদের নিজেদের মতো করে নেব। দেখি, এবং অবশ্যই সেটা রেসপন্সিভ হতে হবে। ট্যাবে খুললেও যেভাবে দেখাবে, ডেস্কটপে খুললেও বা ল্যাপটপে খুললেও সেভাবে দেখাবে। ফাইনালি স্মার্টফোন ভিউটাও আমার অ্যাকর্ডিংলি সেভাবেই অ্যাডজাস্ট হয়ে যাবে, সেটা মাথায় রাখতে হবে। তাহলে সিএসএসটাকেও সেভাবে মেনটেন করতে হবে। চলুন দেখা যাক। তাহলে সবার প্রথমে খুব ইজি যেটা মাথায় আসবে, appjsx-টাই তো মেন চলবে প্রথমে, তো সেটাই কিছুই নেই, বাকি আদার যে JSX-গুলো ওটাকে ইনক্লুড করে নেব, টেনে দেব। তাহলে ওই app ডিভিশনের ভেতরে আমরা কি করলাম, প্রথমে হেডারটাকে নিয়ে নিলাম, মেনু, দেন সেন্টার অ্যালাইন করলাম পেজের সেন্টারে রাখার জন্য। তার ভেতরে একে একে কন্টেন্ট, কন্ট্যাক্ট, নোটিশ, ফুটার এই কম্পোনেন্টগুলোকে কল করে নিলাম।
যখনই লিখলাম অটোমেটিক্যালি ইম্পোর্ট করে নেবে সেগুলো। এই অটো ইম্পোর্ট করা আছে যে এক্সটেনশন ইনক্লুড করা আছে যে, তার জন্য আমি যখন কন্টেন্ট লিখে এন্টার কি প্রেস করব, ওপরে কিন্তু ওই অটোমেটিক্যালি যেমন ইম্পোর্ট হেডার ফ্রম কম্পোনেন্ট হেডার, মানে কম্পোনেন্ট ফোল্ডার থেকে হেডার, কন্টেন্ট, ফুটার, কন্ট্যাক্ট, নোটিশ সব অটোমেটিক্যালি ইম্পোর্ট করে নেবে, আমি শুধু মেনশন করলি হলো। এতটুকু গেল হচ্ছে অ্যাপ JSX এর। এবার থামিয়ে সুন্দর করে নোটগুলো নিয়ে নিয়ে লিখে লিখে আমরা প্র্যাকটিস করবো এবং বুঝে বুঝে, এবং ফাইনালি একদম উপরে APP CSSটাকে কিন্তু ইম্পোর্ট করা আছে, যেটার কাজ আমরা দেখব। ডিফল্ট APP CSS এবং ইন্ডেক্স CSS কিন্তু আমরা পুরোপুরি মুছে দিয়েছি, এবং APP JSXটাও সম্পূর্ণ সরিয়ে দিয়ে আমরা নিজেদের মতো লিখেছি কোড। এইবার আমরা হেডার সেকশনটা দেখি। হেডার সেকশনটা তারপরেই যেটা ছোট, আমরা ওই ডিভিশনের মধ্যে একটা ক্লাস ইউজ করলাম ন্যাপবার, তার মানে ওটা আন্ডারলাইন মানে CSS এর একটা চক্কর আছে, ওর মধ্যে কোনো একটা ক্লাস ডিফাইন করা আছে ন্যাপবার নামে, তার ভেতরে কিছু স্টাইল দেওয়া আছে নিশ্চয়ই, অ্যাকর্ডিংলি ন্যাপবারটা আমার ডিসপ্লে করবে। ওই যে একটা সায়ান ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাকে পড়ছে ন্যাপবারটা, লেফট অ্যালাইন্ড, ডান দিকের কোনায় লগ ইন বাটন, এমনি তো হয়নি, তার জন্য একটা স্টাইল নিশ্চয়ই মেনটেন করা আছে। সেটাকে আমরা এই ক্লাস নেম যে দিলাম, ন্যাচারালি ওই ন্যাপবার ক্লাস নেমটা অনুযায়ী CSS অনুযায়ী ডিসপ্লে করবে। এখানে তো কিচ্ছু লেখা নেই, জাস্ট ওই অ্যাঙ্করিংটাকে HREF দিয়ে আমাদের জাস্ট হোম, অ্যাবাউট, সার্ভিসেস, কন্ট্যাক্ট দিয়ে একটা বাটন ট্যাগের মধ্যে একটা লগ ইন লেখা আছে, এইটুকুই। হেডারটা ইজি। আবার বলছি, হোল্ড করে করে ধৈর্য ধরে লিখে করতে হবে। খুব ছোট ছোট JSX গুলো আগে করে নিচ্ছি। ফুটার কিছুই নেই, কিন্তু আছে ওই যে ডিভিশন ক্লাস নেম ফুটার, তার মানে ওখানেও একটা CSS করা আছে, অ্যাকর্ডিংলি ফুটারটা ডিসপ্লে করবে পেজে। এখানে তো কিছু নেই, একটা H3-তে কপিরাইট লেখা আছে, আর কিছুই নেই লেখা। দেন আসি কন্টেন্টটায়। সব ছোট ছোট JSX রেখেছি প্রথম বলে, জাস্ট একটা H1 ট্যাগে ওয়েলকাম টু রিয়াক্ট মাই ফার্স্ট প্রজেক্ট লেখা, একটা HR দেওয়া আছে, জাস্ট একটা হরাইজন্টাল রুল আর কি, যাবে লাইন যাবে। দেন উই আর গোয়িং টু ডিসপ্লে অ্যান ইমেজ। কোন ইমেজ? না, me.jpg, যেটা কিনা অ্যাসেটস ফোল্ডারের মধ্যে ইমেজেস ফোল্ডারে আছে। তো ইম্পোর্ট মি ইমেজ নেম নেওয়া হলো একটা ফ্রম পাথটা। এবার IMG ক্লাস নেম কি সার্কেল ইমেজ, তার মানে ওখানেও একটা CSS দেওয়া আছে, যাতে সো দ্যাট ইমেজেস উইল বি ডিসপ্লেড ইন এ সার্কুলার ফরম্যাট, ওখানে যাবে। সার্কেল ইমেজ SRC উইদিন কার্লি ব্রেস আমরা মি ইমেজ ওই ভেরিয়েবলটা দিলাম, তার মানেও বুঝে নেবে ওই পাথ থেকে me.jpgটা ডিসপ্লে করতে হবে, এবং ডিসপ্লে করার সময় সেটা সার্কেল ইমেজ ওই CSS ক্লাস নেম অনুযায়ী ওই CSS অনুযায়ী ডিসপ্লে করবে। তারপরেরটা কিছু নেই, একটা H2-তে একটা নেম ডিসপ্লে করা আছে, আর কিছু নেই। তাহলে দেখা গেল এই JSX গুলো খুবই ছোট ছোট JSX, তেমন কিছু বোঝাবারও নেই, কিন্তু প্রত্যেকটাই একটা করে CSS এর ব্যাপার আছে। এইবার কন্ট্যাক্ট ফর্মে আসি। সেখানে তো সিম্পল একটা টেবিল বর্ডার ট্যাগে ইনপুট টাইপ দেওয়া আছে, একটা টেক্সট এরিয়া নেওয়া আছে, আর কিছু নেই। বাটন, লাস্ট সাবমিট বাটন, মানে ফর্ম ট্যাগটা ইউজ করা হয়নি এখানে। ফর্মটা সেই সাবমিশনের গল্পটা নেই এখানে, জাস্ট ট্যাবুলার ফরম্যাটে ফর্মের ইনপুট ট্যাগটা ব্যবহার করা হয়েছে। যেহেতু এটা এই রিয়াক্টের সেকেন্ড প্রায় শুরুটা কি করে করছি, সেই জন্য একবারে সাবমিশনের ওই ডিটেলসে যাচ্ছি না। তাহলে ছোট ছোট করে কন্ট্যাক্ট
ফুটার, হেডার, এগুলো গেল কন্টেন্ট। নোটিশ ভেরি সিম্পল। এখানে জার্নি হ্যাজ বিগান, এটা মার্কিউরি ট্যাগের মধ্যে ভরা আছে। এইখানে একটা ইনলাইন সিএসএস ছোট্ট করে দেওয়া আছে, স্টাইল ইকুয়াল টু, দেখব একটু আলাদা, কিন্তু কার্লি ব্রেসের মধ্যে, কিন্তু ডাবল কার্লি ব্রেসের মধ্যে কিন্তু আমরা ওই স্টাইল ইনলাইন সিএসএসটা ব্যবহার করেছি, কালার মেরুন। সবই দেখতে হবে, এক্সটার্নাল সিএসএস এর পাশাপাশি কিন্তু ইনলাইন সিএসএসটা অ্যাপ্লাই করা আছে এখানে। এবার আমরা ফাইনালি সিএসএস পোর্শনে আসছি। ইন্ডেক্স সিএসএসটা কি লেখা আছে? এইচটিএমএল বডিটা উইথ 100%, মার্জিন 0, কোনো মার্জিন থাকবে না, উইথটা 100% কভারেজে আসবে, মানে ওই অ্যাকর্ডিং টু ডিভাইস লেংথ। এবার দেখা যাক ওই সার্কেল ইমেজ সিএসএস, ওই যে ক্লাসটা, সেখানে আমরা কি বলেছি যে ছবিটা চওড়ায় 150 পিক্সেল, হাইটেও 150 পিক্সেল, এবং বর্ডার রেডিয়াসটা 50% করার জন্যই ওটা পুরোপুরি সার্কুলার শেপ নিয়ে নেবে, এবং ওই 150 পিক্সেল মাপে করা আছে। এবং অবজেক্ট ফিট কভার মানে ওই সার্কুলার এরিয়ার বাইরে ছবিটা বেরিয়ে যাবে না। ফিট অ্যাকর্ডিং টু দ্য সাইজ অফ সার্কেল ইট উইল ফিট। ঠিক আছে, এবার ন্যাপবার পোর্শনটা আসি, যেখানে আমাদের মেনুটা ডিসপ্লে করবে। ডিসপ্লে ফ্লেক্সিবল, ফ্লেক্স ডাইরেকশন রো, একটা রো ওয়াইজ ফ্লেক্সিবল ডাইরেকশন অ্যাকর্ডিং টু দ্য ডিভাইস লেংথ। উইথ 100%, ডিভাইসের পুরোপুরি যতটা পার্সেন্ট তত অবধি উইথটাকে কাভার করবে। বারের হাইটটা থাকবে 48 পিক্সেল, তার ব্যাকগ্রাউন্ড কালার হবে সায়ান, এবং আইটেমগুলো সেন্টার অ্যালাইন থাকবে। এবং অ্যাঙ্করিং যে ট্যাগটা, এই যেটা দিয়ে আমরা লিঙ্ক করব AHREF বলে, তার হাইট 100%, অ্যালাইন কন্টেন্ট সেন্টার, ফন্ট সাইজ দেওয়া আছে, প্যাডিং লেফট কতটা, রাইট কতটা, টেক্সট ডাইরেকশন ডেকোরেশন কিছু করা নেই, এবং ফন্ট ওয়েটটা বোল্ড আছে মেনু আইটেমগুলোর জন্য। এবার এই বাটনটা যেটা আছে, লগ ইন বাটন যেটা আমরা ইউজ করছি, সেটার মার্জিন লেফট অটো বলতে কি বোঝাবে, যে ওটা বাঁদিকে ম্যাক্সিমাম যতটুকু ছাড়া দরকার ছেড়ে দিয়ে একদম রাইট মোস্ট এরিয়ায় চলে যাবে, কিন্তু একদম ডান দিক থেকে আবার 8 পিক্সেল জায়গা ছেড়ে দেবে। আমি যদি মার্জিন লেফট অটো না দিতাম তাহলে এই মেনুটার একদম গা ঘেঁষে পড়তো। এগুলো চেঞ্জ করে করে দেখাটা উচিত। এবার হোভার, এইচ ওভার, যেটা হোভার, সেটা কি লেখা আছে, আমি যখন মাউসটা নিয়ে রাখবো, ওই সায়ানের ব্যাকগ্রাউন্ডটা নেভিতে বদলে যাবে, আর ফন্ট কালারগুলো হোয়াইটে বদলে যাবে। খুব ভালো করে লিখে লিখে জিনিসগুলো কি মানে বললাম সেটা একটু লিখে নিতে হবে, এবং প্রত্যেকটা কিন্তু লিখে দিয়েছি, যে প্রত্যেকটা সিএসএস এর ক্লাস ধরে ধরে তা কি করছে। সার্কুলার ইমেজ যেটা বললাম, এগুলো কিন্তু দেখে নিতে হবে। তো এই ন্যাপবারটার জন্য সার্কুলার ইমেজ, সার্কেল ইমেজের আউটপুটটা কীরকম, তার জন্য কি ব্যবহার হয়েছে। এবার ন্যাপবারে যে মেনুটা ডিসপ্লে হয়েছে, ওই যে ব্যাকগ্রাউন্ড কালার সায়ান, সেই জন্য এটার ব্যাকগ্রাউন্ড সায়ান। ভার্টিক্যালি সেন্টার্ড কিন্তু সব কটা হয়েছে, এই যে আমরা যে অ্যালাইন আইটেম সেন্টার দেওয়া আছে সেটার কারণেই। এবং ওই লগ ইন বাটনটা যেটা বললাম যে মার্জিন লেফট অটো, এটার কারণেই কিন্তু ও রাইট মোস্ট কর্নারে একদম চলে গেল লগ ইন বাটনটা, কিন্তু মার্জিন রাইট 8 পিক্সেল, 8 পিক্সেল জায়গা ছেড়ে ডান দিক থেকে। আর হোভারে তো এফেক্ট লিঙ্ক যেই আমি মেনু সিলেক্ট করব, তাহলে ওই সিলেকশনটা বোঝানোর জন্য আমরা করি না, সেরকম ব্যাকগ্রাউন্ডটা বদলে গেল নেভি ব্লুতে, এবং ফন্ট কালারটা হোয়াইটে চলে এলো। সুতরাং এই প্রত্যেকটা সেকশন সিএসএস এর কি কাজ হলো, কোনটা কেন,
কার এফেক্ট কি হলো এটা বুঝবো, খাতায় ধরে ধরে লিখব এবং চেষ্টা করব অ্যাকর্ডিংলি। ধৈর্য তো রাখতেই হবে, তাই না? এই যে সময়ের সাথে সাথে আজ থেকে 30 বছর আগে যদি কম্পিউটারে আমাদের সেই শুরু যাত্রা, ডস, চোখের সামনে দেখলাম উইন্ডোজ 95, উইন্ডোজ 97, বেশি দিন টেকেনি, 98 বহুদিন লাস্টিং করেছিল, দেন এক্সপি। এই যে যাত্রাটা, কোথায় মাইক্রোসফট এক্সেল, লোটাসের যুগের লোক আমরা, লোটাস 1, 2, 3, ওয়ার্ডস্টার, ডিবেস, এই সমস্ত কনসোল মোডে কাজ করা লোক, সেখান থেকে এই যে যাত্রাপথ, এখন রিয়াক্ট বা জেএস ফ্রেমওয়ার্ক দেখছি, উইন্ডোজ 11, স্মার্টফোন, নিজেদেরকে বদলে যেতে হয়েছে। সেই ডায়াল করা ফোন থেকে নোকিয়া 3310, 3315 ইত্যাদি হয়ে আজকের স্মার্টফোন কোথায় ছিল, বদলে যেতেই হচ্ছে, তাই না? সুতরাং ওই বদলাতেই হবে। আমি শর্ট ভিডিও যেটা করেছিলাম, ভয় পাওয়ার কোনো প্রয়োজনই নেই। কোনো কিছু এআই বা অন্য কিছু নিয়ে অত মাতামাতি করার কিছু ব্যাপার নেই। আমরা 3টে জিনিস মাথায় রাখবো, ডেটা স্ট্রাকচার, এবং তার রেসপেক্টে যদি জাভাটা তুলে নিতে পারি আমরা, সঙ্গে পাইথন থাকলো, পাইথন দিয়ে শুরুই করলাম না হয়, ডেটা স্ট্রাকচারটা খুব ভালো করে করা দরকার, টিকে থাকার জন্য বলছি কিন্তু। এবং জাভাস্ক্রিপ্ট কোড, সেটা করে নেওয়ার পরে ফ্রেমওয়ার্ক একটা দেখে নিলাম, রিয়াক্ট দেখে নিচ্ছি, দেন বদলে যেতে হবে। আজকে জাভাস্ক্রিপ্ট, কাল টাইপস্ক্রিপ্ট, কাল কোনো নতুন ফ্রেমওয়ার্ক এলো, একটা করলেই তো ওটা ধাঁচ বোঝা যাবে। এই কিছুদিন আগে পিএইচপি, এখনো পিএইচপি করি, মাইএসকিউএল, এরপর চলে আসলো নোএসকিউএল, মঙ্গোডিবি, মানে খুব পাজল হয়ে যেতে হবে, যেতেই হবে। যুগের সঙ্গে সঙ্গে তো সব কিছুরই পরিবর্তন হচ্ছে, আইটি ফিল্ডে তো পরিবর্তন করতেই হবে। হলো আলোচনা, গল্প, এবার পালা ধরে ধরে, স্কিপ না করে ধরে শেখা। বিশেষ করুন ইউটিউব দেখে পরবর্তী ফ্রেমওয়ার্কগুলো আমাদেরও শেখা। কোথা থেকে শিখব? ইউটিউব দেখে, ইন্টারনেট দেখে, চ্যাট জিপিটি বা জেমিনি বা ইত্যাদি যা কিছু আছে, সব কিছুর থেকেই রসদ নিয়ে নিজে নোট তৈরি করে, এই যে এখন আচ্ছা এই ব্যাপার থামিয়ে তো দেখতেই হবে, না হলে ওভাবে কিছু হয় না। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে কিন্তু কবে বলছি না, স্লো হোক না, রিয়াক্টটা ভালো করে বুঝে নিই, তুলে নিই। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন কিন্তু ভুলবেন না, শেয়ার করবেন।